যে বিএনপি ক্ষমতায় গেলে আবু সাইদের নামে হয় পীরগঞ্জ, না হলে রংপুর, না হলে ঢাকায় তার নামে জনহিতকর প্রতিষ্ঠান করা হবে, হয় বড় ধরনের হাসপাতাল অথবা শিক্ষা প্রতিষ্ঠান তার নামে করা হবে। আবু সাইদের তার যে আত্মদান সেই আত্মদানের মধ্যে দিয়ে বাংলাদেশে যে শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল, আমরা যে অক্সিজেন গ্রহণ করতে পারতাম না, তার এই আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পরাজয় এবং গণতন্ত্রের শুভ সম্ভাবনার যে পরিবেশ প্রস্তুত হয়েছে, সেই জন্য আমি আল্লাহর দরবারে আবু সাইদ সহ সম্প্রতি কিশোর কিশোরীদের যে আন্দোলন, সেই আন্দোলনের যারা আত্মদান করেছেন প্রত্যেকেরই আমি রুহের মাগফিরাত কামনা করছি। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তো শুধু নয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গণতন্ত্র তো শুধু নির্বাচন নয়, সেখানে আইনের শাসন নিশ্চিত করা, সেখানে বাক স্বাধীনতা নিশ্চিত করা, যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দর্শন বা বিশ্বাসে মানুষ বিশ্বাসী সেটি যাতে মুক্তভাবে নির্ভয়ে মানুষ প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তো আবু সাইদরা জীবন দিয়েছে। সেই পরিবেশ নিশ্চিত করা। এখন রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার যাদের আত্মদানের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে, তারা নিশ্চয়ই সবাই একটা যৌক্তিক সময়ে নির্বাচন হবে এবং সেটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আমাদেরও যারা নির্বাচনে বিজয়ী হবেন বা হবেন না, অংশগ্রহণরত প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রকৃত গণতন্ত্রের যে অন্যান্য যে শর্তগুলি আছে, যে উপাদানগুলি আছে, সেই উপাদানগুলি চর্চা এবং এটা পূরণ করার জন্য তাদেরকে চেষ্টা করতে হবে। যেটা আমি আগেই বলেছি যে আইনের শাসন নিশ্চিত করতে হবে, বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং স্বাধীনভাবে মত প্রকাশের যে স্বাধীনতা সেইটা নিশ্চিত করতে হবে। সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে আবু সাইদদের আত্মা শান্তি পাবে, তাছাড়া তারা তো শান্তি পাবে না। তবে যে শেখ হাসিনার পরাজয়ের মধ্যে দিয়ে, আওয়ামী ফ্যাসিবাদের পরাজয়ের মধ্যে দিয়ে আমরা এখন যেভাবে কিছুটা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি, সেই জন্য মানে আজকে আমরা প্রত্যেকেই উদ্বুদ্ধ, আমরা অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়েছে যে জনগণের শক্তির উপর কোনো শক্তি নয়, আর এই শক্তির ভ্যানগার্ড হচ্ছে কিশোর তরুণরা। যুগে যুগেই কিশোর তরুণরাই যখন রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে, তখন কোনো দজ্জাল ভয়ঙ্কর ফ্যাসিস্ট নাৎসিরা ক্ষমতায় টিকে থাকতে পারেনি। কত অহংকার করে এই সরকারের মন্ত্রী একজন বলেছিলেন যে অমুকের কন্যা তিনি পালিয়ে যাবেন না, কিন্তু যে কন্যা মানুষের কণ্ঠরুদ্ধ করেছে, যে কন্যা তার নিজের দেশের জনগণকে শুধুমাত্র তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য গুম করেছে, খুন করেছে, নিরুদ্দেশ করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, তারপরেও টিকে থাকে কি করে 18 কোটি দেশের মানুষ, যার অতীতে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করার যে সংগ্রাম এবং দেশের স্বাধীনতা রক্ষার যে সংগ্রাম, আমরা যদি দেখি সেই পালদের সময় থেকে, সুলতানি আমল থেকে এদেশের মানুষ বরাবরই নিজের দেশের স্বাধীনতার জন্য তারা লড়াই করেছে। আরেকটি প্রশ্ন সেটি হলো, আমি শেষ করে নিই। তো সেই লড়াইয়ের সূত্র ধরেই আবু সাইদরা সর্বশেষ যে লড়াই করে দেশকে স্বাধীনতা দান করেছেন, যেটিকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এটির মানে যে এটা কোনো অর্থ দিয়ে, কোনো মূল্যবান কোনো পাথর দিয়ে এটা পরিশোধ করা যাবে না। স্বাধীনতা এমন একটি জিনিস, এমন একটি মূল্যবান বস্তু, যেটিকে যখন অর্জন করা হয়, যারা এই স্বাধীনতা অর্জনের জন্য মুক্তি সেনা, তাদের অবদানকে কখনো তাদেরকে কোনো কিছু দিয়েই তাদের মূল্য পরিশোধ করা যায় না। তো দ্বিতীয় স্বাধীনতার মহান মুক্তিযোদ্ধা, মহান সেক্টর কমান্ডার, মহান অধিনায়ক আবু সাইদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এবং আমি আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাই। আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে যে বার্তাটি আপনাদের এখানে দিতে বলেছেন, যে বিএনপি ক্ষমতায় গেলে আবু সাইদের নামে হয় পীরগঞ্জ, না হলে রংপুর, না হলে ঢাকায় তার নামে জনহিতকর প্রতিষ্ঠান করা হবে, হয় বড় ধরনের হাসপাতাল অথবা শিক্ষা প্রতিষ্ঠান তার নামে করা হবে। আমি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে এই ঘোষণাটি দিলাম যে বিএনপি ক্ষমতায় গেলে আবু সাইদের নামে রংপুরে, পীরগঞ্জে অথবা ঢাকায় তার নামে একটি বৃহৎ জনহিতকর প্রতিষ্ঠান, সেটি হাসপাতাল হোক, সেটি কলেজ বিশ্ববিদ্যালয় হোক, অথবা যে কোনো জনহিতকর প্রতিষ্ঠান গড়া হবে। এটি তিনি আমাকে বলেছেন আপনাদের কাছে এটা অবহিত করার জন্য। সভ্য দেশে যেখানে ন্যূনতম আইনের শাসন থাকে, সেইখানে দেশের একজন নাগরিককে শুধু রাজনৈতিক স্বার্থে 8 বছর 9 বছর বিনা বিচারে আপনার কোনো গোপন প্রকোষ্ঠে আটকে রাখা, এটা যে কত ভয়ঙ্কর অপরাধ,
এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ তার কোনো মানে আমরা এর কোনো শেষ বলতে পারবো না। এটা ভয়ঙ্কর অপরাধ। এই ধরনের অসংখ্য অপরাধ তারা করেছে। বাপের কাছ থেকে ছেলেকে নিয়ে গেছেন, মায়ের কোল থেকে তার সন্তানকে তুলে নিয়ে গেছে, স্বামীকে তার স্ত্রীর পাশ থেকে তুলে নিয়ে গেছেন। এই 16-17 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই কাজগুলি করেছে। যে আজকে মন্দিরগুলো পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা, ভারতে কি এরকম কোনো দৃষ্টান্ত আছে কোথাও? না। আজকে প্রতিটি মন্দিরের সামনে বা হিন্দু পাড়ার সামনে আজকে বিএনপির ছেলেরা কমিটি করে করে সেটা পাহারা দিচ্ছে। আমাদের ছাত্র দলের ছেলে কালীমন্দির পাহারা দিচ্ছে ঢাকায়। বিভিন্ন জায়গায় ভাবে কমিটি করে আমাদের মূল দলের নেতৃবৃন্দ, তারপরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যত অঙ্গ সংগঠন আছে তারা কমিটি করে করে পাহারা দিচ্ছে। ওই এখন তো মানে এইটা শেখ হাসিনার পতনের পর তারা একটা ন্যারেটিভ তৈরি করে, তারা একটা বয়ান তৈরি করে যে কি করে ঘায়েল করা যায়, এটা করেছিল। কিন্তু আমাদের দেশের মানুষ হাজার বছর ধরে হিন্দু মুসলমান একই পাড়ায় বাস করেছে, ওদের পূজায় আমরা যাই, আমাদের ঈদে মিলাদুন নবী, ঈদে ওরা এসে আমাদের সিন্নি খায়। তো এটাই তো আমাদের সংস্কৃতি, আবহমান কালের সংস্কৃতি। এই সংস্কৃতিকে শেখ হাসিনা ধ্বংস করতে চায় তার এজেন্টদেরকে দিয়ে। এটা পরিকল্পিত একটি বিষয়, এটি তাদের একটি ষড়যন্ত্র চক্রান্ত করেছে, কিন্তু সেটা এখন ব্যর্থ হয়ে গেছে। ধন্যবাদ।